হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেলের তরফ থেকে একটি স্মার্টফোন আইটেল ভিশন 2 প্লাস এই ফোনটি সম্পর্কে। বাজেট অনুযায়ী এই ফোনটি কেমন হবে, এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং এই ফোনটি কাদের কেনা উচিত এবং কাদের এই ফোনটি থেকে দূরে থাকা উচিত, এই সকল কিছু নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি শিশির, আর আপনারা দেখছেন টিএস শিশির। যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আইটেল যেহেতু বরাবরই আমাদের সামনে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো উপহার দিয়ে থাকে, তো সর্বপ্রথম আমরা জেনে নিব যে এই ফোনটির প্রাইস আসলে তারা কেমন রেখেছে। তো এই ফোনটি যেটি 2GB 32GB ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের প্রাইস আমাদের বাংলাদেশ বাজারে রাখা হয়েছে 8,990 বা 9,000 টাকা, এবং যেটি 3GB 64GB ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশ বাজারে রাখা হয়েছে 9,990 বা 10,000 টাকার মতো। তো এই বাজেটে এই ফোনটির ভিতরে কি কি থাকছে এই সম্পর্কেই এখন আলোচনা করি। তো এই ফোনটির দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ফোনটির পিছন সাইডে রয়েছে ম্যাট ফিনিশিং একটি ডিজাইন, যেটি গ্লসি একটি ভাব রয়েছে। তবে এটা আসলে গ্লাস না, এখানে থাকছে হচ্ছে প্লাস্টিক, এবং এটির যে ডুয়েল কালার যে গ্রেডিয়েন্টটা, সেটি দেখতে পার্সোনালি মোটামুটি আমাকে অনেকটাই ভালো লাগে এবং সবাইকে আসলে এই ডিজাইনটি অ্যাট্রাকটিভ করবে। তবে এটার প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক বডি হওয়ার ফলে এটি হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটি ফোনের প্রোটেকশনের জন্য একটি ব্যাক কেস ব্যবহার করে নেবেন। এবং এই ফোনটির যে পিছনে যে ক্যামেরা কাটআউটটা দিয়েছে, সেটা অনেকটা রিয়েলমি 8 প্রো বা 8 সিরিজের সেই ফোনগুলোর মতো দেখতে মনে হয়, যেটি দেখতে পার্সোনালি আমাকে অনেকটাই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই ফোনটিতে ফ্রেম হিসেবে যেহেতু প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটি আসলে নর্মাল বিল্ডের একটি ফোন হবে। তো বিল্ডের কথা বাদ দিলাম, এবার যদি আসি আমরা ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের দিকে, তাহলে দেখব ফোনটির নিচের সাইডে রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। চার্জ করার জন্য থাকছে একটি USB 2.0 পোর্ট, টাইপ সি না, এখানে আগের সেই পোর্টটি ব্যবহার করা হয়েছে, এবং থাকছে স্পিকার এবং থাকছে একটি লাউড স্পিকার। তো এই বাজেটে আসলে টাইপ সি পোর্টটা আশা করতেছি না। তো এছাড়া ফোনটির রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার কি, তার উপরে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, এবং অপর সাইডে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, যেখানে আপনি দুটি সিম এবং পাশাপাশি একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এখানে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক বা আয়ার ব্লাস্টার। তো এই বাজেটে আমরা এগুলো আশাও করতে পারি না। তো এবার যদি আসি আমরা ফোনটির সামনের দিকে, তাহলে দেখব যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি বিশাল একটি ডিসপ্লে। 6.8 যেহেতু বুঝতে পারছেন, এই ডিসপ্লেটি আসলে অনেকটাই বড়, এবং এই ডিসপ্লেটির কালার কোয়ালিটি বা ব্রাইটনেস কোয়ালিটি মোটামুটি বলা চলে ভালোই রয়েছে এই বাজেট অনুযায়ী। তবে অতটা ভালো না। আপনি যদি সানলাইটে ব্যবহার করেন এই ফোনটি, তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটাই প্রবলেম হবে। এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে আসলে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে বা কোনো গ্লাস ব্যবহার করেছে কিনা এ সম্পর্কে জানা নেই। তবে আমার মনে হচ্ছে যে এখানে কোনো তারা প্রোটেকশন ব্যবহার করেনি। তো সেই ক্ষেত্রে আপনাদের সকলেরই উচিত যে ফোনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন এই ফোনটিতে। তো এবার যদি আসি আমরা ফোনটির ক্যামেরা সেকশানে, তাহলে দেখতে পাবো যে ফোনটির পিছন সাইডে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা। তো এখানে দেখে আপনাদের মনে হতে পারে যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা, কিন্তু না, এখানে একটি শুধু লোগো দেওয়া হয়েছে এবং AI লেখা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। ওটা আসলে কোনো ক্যামেরা না, ওটা আসলে ডিজাইন দেওয়া হচ্ছে যাতে আপনারা দেখে মনে হয় বা অন্য কেউ দেখে মনে করতে পারে যে তিনটি ক্যামেরা, কিন্তু না, এখানে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং পরেরটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এখানে এই 0.3 মেগাপিক্সেলটা কেন ব্যবহার করেছে সেই বিষয়টা বুঝতে পারিনি। এই 0.3 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে আসলে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। তবে এই মেন যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে অতটা ভালো ফটো ক্যাপচার করা যাবে না, তবে মোটামুটি একটা ফটো ক্যাপচার করা যাবে। তবে ফটো কোয়ালিটিটা আহামরি অতটা ভালো কিছু না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই বাজেটে এবার ফটো কোয়ালিটি আসলে কেমন হতে পারে। এছাড়া আপনার অন্যান্য ফোনে যদি আপনি 20,000 30,000 টাকার ফোনে যদি 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে এবং এটা 30 মেগাপিক্সেল, সেটা যদি তুলনা করেন যে ওটাতেও 30 মেগাপিক্সেল এটাতেও 30 মেগাপিক্সেল, তো সেই ক্ষেত্রে এরকমটা ভেবে যদি আপনি ফোন কিনেন তাহলে অবশ্যই আপনি ভুল করবেন। কেননা ওটার 30 মেগাপিক্সেল হলে ওটার সেন্সর সাইজ বড় বা ওটার ক্যামেরা কোয়ালিটিটা ভালো, কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটিটা খারাপ হবে, কেননা বাজেটের দিকেও আমাদের একটু দেখতে হবে। তো এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করা যাচ্ছে এবং এখানে থাকছে না কোনো জাইরো বা ইউএস এর সাপোর্ট। এবার যদি আসি আমরা ফোনটির ফ্রন্ট সাইডে, তাহলে দেখতে পাবো এখানে একটি ওয়াটার ড্রপ নচের ভিতরে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
যেটি দিয়ে মানে অতটা ভালো ফটো ক্যাপচার করা যাবে না, তবে মোটামুটি একটি ফটো ক্যাপচার করা যাবে। মানে এই ফটোটি থেকে আমি আসলে সন্তুষ্ট হতে পারছি না, তবে ফেসটাকে অনেকটাই কালার করবে বা আটা ময়দা যেটা বলেন সেটা একটু একটু করতে পারবে। তো ফটোটা আসলে মানে আমি অতটা ভালো বলছি না। তবে এই ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যাচ্ছে। এখানেও থাকছে না কোনো জাইরো বা ইআইএসের সাপোর্ট, যার ফলে ভিডিওতে শেকের দেখা অবশ্যই মিলবে। তো এই ফোনটি থেকে আপনি যদি ভিডিও করতে চান তাহলে ফোনটিকে শক্ত করে ধরে রেখে, মানে আপনার হাত যেন না কাঁপে বা না নড়ে সেভাবে ধরে ফোনটি দ্বারা ভিডিও করতে হবে। তো এবার যদি আসি আমরা ফোনটির ব্যাটারি সেকশানে, তাহলে দেখতে পাবো যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে মানে নর্মাল 5 ওয়াটের একটি চার্জার। তো এই চার্জারটি দিয়ে ফোনটিকে চার্জ করতে আপনার মোটামুটি 4 ঘন্টারও অধিক সময় লেগে যাবে, যেটি অনেক ইউজারের কাছে বিরক্তিকর মনে হতে পারে, কেননা এই ফোনটি আপনি চার্জে লাগিয়ে অবশ্যই ঘুমিয়ে যেতে হবে। তা ঘুম থেকে উঠে দেখবেন যে ফোনটি চার্জ হয় নাই বা ফোনটির মোটামুটি চার্জ হচ্ছে, এরকমটা হতে পারে। তো যাদের মানে নর্মাল এই 5 ওয়াটের চার্জারে পোষাবে না, তো তাদের এই ফোনটি থেকে দূরে থাকা ভালো। কিন্তু মানে যাদের বিশাল ব্যাটারির প্রয়োজন, বাজেট অনেকটা কম, তো তারা এই ফোনটি কিনতে পারেন, কেননা এই ফোনটি থেকে আপনি দীর্ঘ সময় মানে মোটামুটি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এই 4-5 ঘন্টা চার্জে ব্যয় করতে পারবেন এরকম ধরতে যদি কেউ থেকে থাকেন, তাহলে এই ফোনটি কিনতে পারেন। এবং এই ফোনটিতে এই বিশাল ব্যাটারি ব্যবহার করার ফলে ফোনটির থিকনেস একটু বেড়ে গেছে। ফোনটির থিকনেস মোটামুটি 8.9 মিলিমিটার এবং ওয়েটও একটু বেশি, যেটা আমরা মানে স্যাক্রিফাইস করতে পারি এই বিশাল ব্যাটারিটির জন্য। তো এবার আসবো আমরা ফোনটির প্রসেসর সেকশনে। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসন SC9863A এর একটি প্রসেসর, এটি 28 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, এবং এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর IMG 8322। তো এই ফোনটির প্রসেসরের সাথে আমি অতটাও মানে পরিচিত না, তবে এটা আসলে মানে ইউনিসন, এটি মূলত নর্মাল বা লো বাজেটের প্রসেসর, এবং এটি মূলত নর্মাল বাজেটের ফোনগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফোনটি থেকে আপনারা অত ভালো পারফরমেন্স পেয়ে যাবেন না, কেননা এখানে যেহেতু 28 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর, এবং এই ফোনটির প্রসেসরের মানে ক্লক স্পিড 1.6 গিগাহার্টজ। তো এই থেকে আপনারা মানে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছেন যে এই ফোনটি থেকে পারফরমেন্স অতটাও ভালো পাওয়া যাবে না। তবে আপনারা যারা নর্মাল মানে ফোনটি ইউজ করবেন বা নর্মাল মানে গেমিং করবেন বা অত হাই লেভেলের কোনো গেমিং করবেন না, তো সেক্ষেত্রে তারা এই ফোনটি ব্যবহার করতে পারেন। কিন্তু যারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপাল 9 খেলেন, তো তাদের এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো। এছাড়া যারা এটা দিয়ে টুকটাক মানে নেট ব্রাউজিং করবেন, ইউটিউব, ফেসবুক এরকম, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি মোটামুটি চালিয়ে নিতে পারেন। এবং এই ফোনটি পাওয়ার করছে অ্যান্ড্রয়েড 10 মানে গো এডিশন। তো গো এডিশন মূলত মানে নর্মাল লো বাজেটের ফোনগুলোতে ব্যবহার করা হয়, কেননা সেই ফোনগুলোকে তারা যদি মানে একটু স্মুথ করতে পারে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফোনটির পিছন সাইডে ব্যবহার করা হয়েছে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মানে অ্যাকুরেট না এবং যেটি মোটামুটি একটি ঢিলে বলা চলে, মানে অতটা ফাস্ট না, এবং ফেস আনলকটা মানে লো লাইটে অনেকটাই মানে প্রবলেম করবে। তো এখন আসি যে এই ফোনটি কাদের কেনা উচিত এবং কাদের এই ফোনটি থেকে বিরত থাকা উচিত। যাদের একটি বিশাল ব্যাটারির ফোন প্রয়োজন এবং যাদের মূল টার্গেট মানে গেম খেলা না, মানে অত ভালো পারফরমেন্সের দরকার নেই, যারা টুকটাক মানে নেট ব্রাউজিং করবে, বা যাদের বড় একটি ডিসপ্লের প্রয়োজন, যারা মানে কন্টেন্ট দেখতে পছন্দ করেন বা ইউটিউবে এরকম বা মুভি দেখতে পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি ভালো চয়েস হতে পারে। কিন্তু যারা গেম খেলবেন বা ভালো একটি ক্যামেরার ফোন নেবেন বা ফাস্ট চার্জার খুঁজছেন, যে এই বাজেটে আমি একটা ফাস্ট চার্জারের ফোন মানে কিনবো, তো তাদের এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো। এবং আমার তরফ থেকে একটি মতামত, সেটি হচ্ছে আপনি যেহেতু একটি ফোন কিনবেন, আপনার হয়তো বা অনেক কষ্টের টাকা একটি ফোন কিনবেন, সেহেতু এই ফোনটি না কেনাই ভালো, কেননা আপনি ফোনটির প্রাইস আরও একটু বাড়িয়ে আপনি অন্য ভালো কোনো একটি ফোন কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ফোনটি থেকে বিরত থাকা উচিত, কেননা আপনি কষ্টের টাকায় ফোন কিনবেন, আপনি ফোনটি কিনে 2 দিন পরে দেখছেন যে ফোনটির পারফরমেন্স অনেকটা খারাপ বা ড্রপ করতেছে, এরকমটা হতে পারে। তখন আপনার মানে ভিতরে অনেকটা ক্ষোভ বা রাগ আসতে পারে, এবং আপনার মানে কষ্টের টাকা নষ্ট করতে চাচ্ছেন না। কষ্টের টাকা একটি ভালো ফোন কিনবেন যেটা ভবিষ্যতে আপনাকে একটু ভালো পারফরমেন্স দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার এই ফোনটি থেকে মানে একটু দূরে থাকাই ভালো, একটু বাজেট বাড়িয়ে আপনার ভালো কোনো একটি ফোন কেনা উচিত। কিন্তু যাদের মানে বাজেট একেবারেই কম, যে এই বাজেটের উপরে তারা আর বাজেট বাড়াতে পারছেন না, মানে এই টাকার ভিতরে তাদের ফোন কিনতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি কিনতে পারেন। কিন্তু বাজেটটা যদি বাড়িয়ে আর একটু ভালো ফোন কিনতেন, তাহলে ফোনটি ইউজ করে অনেকটা মানে ভালো লাগতো আপনার কাছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।